খণ্ডনম মম শিরসি মণ্ডলম। এই অর্ধেক পদ লেখার পরেই গীতগোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী বাক্য ভুলে গিয়েছিল। আমাদের মতন কথা বলতেই হবে, আমাদের মতন কথা বলতেই হবে। রিজার্ভ করে যেতে পারবেন তো দাদা? রিজার্ভ করে যাওয়ার প্রশ্ন না, সে তো গোটা গাড়িটা কিনে নেবো। সে কত বেশি নাকি? না বেশি বলেছিলাম। একদম 80 টাকা দিবে, 80 টাকা দিবে, 80 টাকা। মর্নিং ফ্রেন্ডস, আই এম মানব এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি এই মুহূর্তে আছি সাগরদিঘি রেল স্টেশনে। এখান থেকে যাব জয়দেব কেন্দুলি মেলাতে। শুনেছি জয়দেব কেন্দুলি মেলা নাকি ভারতের দ্বিতীয় কুম্ভ মেলা, আর সেই কুম্ভ মেলা দেখতেই আমি যাব। আর দেখাবো তোমাদেরকেও কে সেই জয়দেব আর কি করে জয়দেব কেন্দুলি মেলা যেতে হয় তাও জানাবো। প্রথমত আমি এখান থেকে টিকিট কেটে নেব বোলপুরের। এখান থেকে বোলপুরের টিকিট কেটে বোলপুরে নেমে সোজা বাস ধরে চলে যাব জয়দেব কেন্দুলিতে। এছাড়াও তুমি যদি মনে করো যে দুর্গাপুরে নেমে যাবে তাও যেতে পারো। দুই জায়গা থেকেই একই দূরত্ব, প্রায় 29 কিংবা 30 কিলোমিটার দূরত্ব। তো তুমি মনে করলে দুর্গাপুর অথবা বোলপুর দুই জায়গাতে নেমেই তুমি যেতে পারো। জীবনের নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে সাগরদিঘি থেকে ট্রেনে চেপে চলেছি জয়দেবের মেলা দেখতে। আজকে আমার এই ভিডিওতে থাকছে কিভাবে জয়দেবের মেলাতে যাবেন, থাকবেন, খাবেন। সঙ্গে থাকছে জয়দেবের মেলার বহু দৃশ্য, না জানা অজানা বহু গল্প। তাই আমার সঙ্গে এই এক্সপিরিয়েন্স উপলব্ধি করতে চলুন সবাই মিলে বেরিয়ে পড়ি জয়দেবের মেলা দেখতে। জয় জয়দেব কেন্দুলি মেলার জয়। আমাদের মতন কথা বলতেই হবে, আমাদের মতন কথা বলতেই হবে। বুঝতে পারলাম না যে আমাদের মতন করে কথা বলতেই হবে। না, কোথায় যাবেন বলুন? জয়দেবে যাব। জয়দেব তাহলে ইয়েতে চলে যান, বাসে যান, নাহলে চার চাকাতে যান, নাহলে অটোতে চলে যান। আপনার কি? আমার টোটো। টোটোতে কত ভাড়া নিচ্ছেন? টোটোতে রিজার্ভ করে যেতে হবে। কজন আছেন? আমি একাই বলি তো জিজ্ঞেস করছি। একা তাহলে বাসে চলে যান, ফালতু অত ভাড়া দিয়ে কেন যাবেন? ওই জন্য তো জিজ্ঞেস করছি যে কত লাগবে। তাহলে একা আপনি রিজার্ভ করে যেতে গেলে মোটামুটি 100 বলছিল, ওই জন্য জিজ্ঞেস করলাম। 100 টাকা তাহলে ওই শেয়ারে শেয়ারের কথা বলছি। একাই আছি, ডবল অত কি করবো? চলে যান, ওইদিকে অটোগুলো লেগে আছে। তো আমরা ফাইনালি নেমে পড়েছি বোলপুর স্টেশনে। এখান থেকে যাব জয়দেবের মেলা, কিন্তু সমস্যাটা হচ্ছে ভাড়াটা প্রচণ্ড বেশি বলছে। যখন টুকটুক করছি তখন বলছে যে 200 টাকা পার হেড, আবার কেউ 100 টাকা, কেউ বা 700 টাকাও চাইছে। আর অটোতে তো 100 টাকা, আবার যদি বুক করতে চান 800 টাকা। 4 জনও যাচ্ছে দেখছি, 5 জনও যাচ্ছে দেখছি। এখন কত করে যে নেবে বলতে পারছি না। বাস স্ট্যান্ডের দিকে যাই, মনে হয় সস্তা পড়বে অনেকটা। প্রচণ্ড ভিড় আজকে মেলাতে গিয়ে, যে কীরকম ভিড় হবে তা বলতে পারছি না। জয়দেব যাবা? যাচ্ছ তো সব, বলছো না কিছু? জয়দেব কত করে? শেয়ারে যাবো আমি। আছেন কজন? আমি একাই আছি, ওই জন্য জিজ্ঞেস করছি। এর ব্যাপারটা হচ্ছে, বসুন তাহলে, শেয়ার হলে নিয়ে চলে যাবো আপনাকে। বসুন, দেখুন তাহলে কত করে শেয়ারে? শেয়ার হলে যেটা ভাড়া সেটা দিবেন। কত দিবেন সেটাই তো 150 টাকা করে মাথা দিবেন। না, 100 কিলোমিটার রাস্তা আছে। 100 টাকা করে বলছে। শেয়ারে বলছে। হ্যাঁ শেয়ারই বলছি, 100 টাকা করে বলছি। আপনি রিজার্ভ করে যেতে পারবেন তো দাদা? 100 টাকা করে তো বলছে। রিজার্ভ করে যাওয়ার প্রশ্ন না, সে তো গোটা গাড়িটা কিনে নেবো, সেটা প্রশ্ন না, পরের প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ ভাই 100 টাকা বলছি, আমি কেন 150 টাকা দেবো, তাই না? বসুন। পিছনে আমাকে অটোতে বললে 100 টাকা, আমি চাপলাম না। চলে যেত তো, ভুল করেছেন দাদা, বিরাট ভুল করেছেন। এখন গরম বেশি হবে, বুঝতেই পারছো। এখন জয়দেবের মেলার লোক ভিড়। এখন দেখা যাক কি হচ্ছে। না হাতে ক্যামেরা দেখে বেশি বলছে, তাও বুঝতে পারছি না। জয়দেব যাবো। জয়দেব? হ্যাঁ শেয়ারে যাবো, আমি একাই যেতে পারবো না। বাস ধরতে হবে। বাস ধরতে হবে? আর নাহলে ওইখানে 100 টাকা করে অটোগুলো যাচ্ছে, শেয়ারে চলে যেতে পারো। ওই দিক দিয়ে, পিছন দিয়ে ওটা সুবিধা হবে। হ্যাঁ, 100 টাকা দিয়ে একাই আছি তো, এত টাকা ধরুন। 100 টাকা দিয়ে আপনি চলে যান। ঠিক আছে, ঠিক আছে। এতক্ষণে ঠিকঠাক দর পেলাম যে কত টাকা দিয়ে যেতে হবে।
বাসে এখান থেকে বাস স্ট্যান্ড অন্তত 2 কিলোমিটার বাস স্ট্যান্ড হাঁটতে হবে, আবার বাস স্ট্যান্ড থেকে বাসে করে আবার জয়দেব, ওখান থেকে আবার 2 কিলোমিটার হাঁটা, অনেকটা 29-30 কিলোমিটার বলছে, কিন্তু 35 কিলোমিটারের আগে শেষ হবে না হাঁটা চলা নিয়ে সব কিছু। হ্যাঁ না, টোটো লাগবে না, আমি অটোতে যাবো। দেখছেন কীরকম সব লোকজন বলছে টোটোতে যাবেন, অটোতে যাবেন, এই যাবেন ওই যাবেন, ভাই শেয়ার করে যাবো, খরচা কম হবে, বাজেট করতে হবে, বাজেট। কোথায় আছে জয়দেব? কত? 100? কত বেশি নাকি? না না না, বেশি বলে দিলাম, একদম 80 টাকা দিবে, 80 টাকা দিবি, 80 টাকা দিবি, 80 টাকা পাটা 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 দাদা সাংবাদিক আছে কোথায় কোথায় বানা তুমি বসে বসে কেন কি সেটাটা খুলে দাও, দাও খুলে দাও, গরম লাগবে এখন, প্রচন্ড গরম লাগবে, দাও দাও খুলে দাও সামনে। এরকম কোন আমার ঠিক আছে, সাতজনকে সমান করে লিখে দেবে, নেন নেন সমান করে নাও, আপনি এটাতে উঠে যান, এই জায়গা এক্সট্রাতে যা দাদা, আপনি এটাতে উঠে যান, আরামে যান, তো সর্বোচ্চ মেরে দিও আবার সাতটা সাথে, হ্যাঁ সবাই মিলে যেতে, হ্যাঁ যাও যাও যাও, বেরিয়ে যা বেরিয়ে যা, দাদা উঠে যান, এই স্টার্ট দিবে যে সবাই তো একই ভাড়া আছে, হরে কৃষ্ণ, ভালো ঘুরে আসুন মেলা থেকে, যান, এই দাঁড়াও গো, একসাথেই যাবে। কত কিলোমিটার এটা? এটা আপনার 35 কিলোমিটার হচ্ছে, সব মিলিয়ে এদিক ওদিক মিলিয়ে, হ্যাঁ মানে স্টেশন থেকে এবারে মেলাতেই নামবে? হ্যাঁ মেলাতে। আপনি কোথা থেকে আসছেন? আমার মুর্শিদাবাদ বাড়ি। ও ইউটিউব আছে নাকি? ইউটিউবে? হ্যাঁ ইউটিউবে আছে। কি নাম? র্যান্ডম টিঙ্কু আছে। গরিব বড় লোক সবই যায়, সেরকম মানি ব্যাগ একটু দেখে রাখবেন, গ্যাঞ্জাম লোক বেশি ঘুরে বেড়ায়, সব ওই পার থেকে আসে, সব মালগালা গ্যাং আছে একটা। কত দেবো গো? নেমে গেছি জয়দেবের মেলাতে। বাপরে ঢুকিনি এখনো, তাতেই ভিড়। ঢুকলে কত ভিড় না জানি। গাড়ি পার্কিং এর জায়গা এটা। এরকম আর একটা গাড়ি পার্কিং এর জায়গা দেখলাম পিছনে, এটাও বিশাল বড় গাড়ি পার্কিং এর জায়গা। বহু দূর দূর থেকে লোক আসে। তবে সেই সব কথা পরে বলবো, আগে মানি ব্যাগটাকে সাঁটিয়ে নি। বলছে চোর ঘুরে বেড়ায়, চুরি করে নিলে অসুবিধা, আর বাড়ি যেতে পারবো না। পুলিশি তৎপরতা দেখো, কতটা পুলিশি তৎপর তাই হয়েছে। অনেক কটা জিপ পুলিশের।
বিক্রি হচ্ছে। মানুষ নিখোঁজ হয়ে গেলে এই অ্যানাউন্সমেন্ট শুনে মানুষ আবার এখানে চলে আসে তাদের নিজের নিজের লোকের কাছে। এই জয়দেবের মেলা হলো ভারতের দ্বিতীয় কুম্ভ মেলা, মানে এত লোকের এখানে ভিড় হয়। শুধু যে পশ্চিমবঙ্গ থেকে ভিড় হয় এমন নয়, গোটা ভারতের লোক এখানে আসে, ভিড় জমায়। ওই জন্যই যে সমস্ত ভ্যালুয়েবল জিনিস আছে সেগুলো খুব সাবধানে রাখবে। লালগোলা আর কোথায় কোথায় বললো, ওখান থেকে গ্যাং আছে, চোরের গ্যাং, ওরা সব কিছু চুরি করে, বিশাল বড় গ্যাং। এই গ্রামটার নাম হচ্ছে রামপুর। এগুলো কি মোরব্বা ভাই, কিসের মোরব্বা? এটা চাল কুমড়ো, এটা বেলের মোরব্বা, এটা আমের মোরব্বা, এটা নারকেলের মোরব্বা। খেতে ভালো, বেলের মোরব্বাটা কত? কিরকম? 240 একই দাম। 240। আমাকে 250 অর্ধেক দিন, 2 টাকার দিন। 30 টাকার করে দিই 150। আমি একাই মানুষ, আমি অল্প খেলি হবে, বেশি খাই ওটাও নিতাম না। 2 টাকার তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2 টাকা। মেলা পরিদর্শন নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশাবলী জড়াবেন না। 160 টাকা। নিকটস্থ পুলিশ নজর রাখুন। শিশুদের সবসময় নিজের সঙ্গে রাখুন, কোনোভাবেই হাতছাড়া করবেন না। প্রয়োজনে কন্ট্রোল রুম থেকে শিশু চাল কুমড়োর খেয়েছি, অন্যান্য খেয়েছি, বেলের মোরব্বাটা দেখি। হ্যাঁ, বিশেষ অনুরোধ, নির্ধারিত ও নিরাপদ সীমার বাইরে যাবেন না। কোনোভাবেই মেলায় এটা বাড়িতে তৈরি না কিনে তৈরি? করবেন না। পথচারীদের চলাচলের জন্য রাস্তা ফাঁকা রাখুন। অসামাজিক কার্যকলাপ করে মেলা এখানে একটা খুব সুন্দর জিনিস দেখলাম, যে যে সমস্ত নোংরা আবর্জনা আছে সেগুলো ডাস্টবিনে ফেলে সব বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর করেছে এখানেও। এখন তো কুম্ভ মেলার মতনই লাগছে এখনো পর্যন্ত ফিলিংসটা, দেখা যাক ভিতরে গিয়ে। সব থেকে বড় কথা, আমাদের বীরভূমে এইরকম একটা জিনিস হবে তা সত্যি মানে আমার মাথা দিয়ে ছিল না। বীরভূমে এইরকম একটা মেলা, এত বড় মেলা হবে বীরভূমে, তো আবার একদিকে অনুসন্ধান কেন্দ্র, একদিকে নোংরা আবর্জনাগুলো নিয়ে যাচ্ছে লোকজন। মেলায় এত ভিড়, প্রচন্ড ভিড়। আর কি না আছে এখানে, কিসের না দোকান আছে, সব কিছুর দোকান আছে এখানে। জুতো, ব্যাট বল, এইগুলো তো এখন ট্রেন্ডিংয়ে চলছে। এই যে বোলপুরের মেলাতে এগুলো বিক্রি হয়। যীশু খ্রিস্ট, গণেশ, বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে এখানে। রাধা কৃষ্ণের মূর্তিটাই বেশি পরে আছে। এগুলোর উপর রং করে বিক্রি করা হয় নাকি এরকমই বিক্রি হয়? এটা সাদাই বিক্রি হয়। সাদা বিক্রি হয়। এটা জিপসেন প্যারিস, প্যারিসের জিপসেন প্যারিস। এটা সঙ্গে সঙ্গে তৈরি হয়, সঙ্গে সঙ্গে বিক্রি হয়। এক একটা মাল 15 মিনিটের মধ্যে মাল উঠে। ছাঁচের উপর নির্ভর করছে। হ্যাঁ, নিজে করেন নাকি কিনে? নিজেই ডাইস করি, নিজেই তৈরি করি, নিজেই বিক্রি করি। আর সব পাইকারি দিই, বাড়ি থেকে পাইকারি যাই। পাইকারি তারপরে ডাইসও বিক্রি করি আমরা। ডাইসও বিক্রি করেন? হ্যাঁ, সব বাইরে যায়। ডাইস বিক্রি করলে তো লস। না, ওটা বাইরে যায়, আমাদের বাঙালিদের মধ্যে দিই না। ত্রিপুরা, এদিকে আসাম, ওই ধরে আমরা সুন্দরবন, আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি অব্দি আমি থাকি। এটুকুনের মধ্যে ডাইস দিই না কাউকে, সব বাইরে। মানে এটা নিজেরই কাজ, হাতের নিজের কাজ। সব নিজের। ভবা পাগলা বাউল মঞ্চ। আরেকটা কথা জানিয়ে দিই, যে এখানে ভবা পাগলা বাউল মঞ্চ লেখা আছে বলে আমার মনে পড়লো, এই গ্রামে এই মেলাটা আবার বাউল মেলা নামেও পরিচিত। কারণ এখানে অনেক বাউল গান হয় রাত্রিবেলায়, অবশ্য বিশেষ করে। তো সে রাত্রিবেলায় মনে করছি থাকবো, বাউল গানগুলো দেখবো। অনেক আশ্রম আছে, থাকার জায়গা আছে ফ্রিতে, এবং মনে করলে আপনি পয়সা দিয়েও থাকতে পারেন। তবে আমি বলবো না যে পয়সা দিয়ে থাকুন। লোকেদের থাকার জায়গা নাকি? থাকার জায়গা, খাবার, গান, খাওয়া, খাওয়া হবে, গান হবে, রাত্রিবেলায় গান হবে। হ্যাঁ, রাতে গান হবে, সারা রাত গান হবে। খাওয়াটা কি ফ্রিতে? ফ্রি, খাওয়া ফ্রি। ওই জন্য লোক দাঁড়িয়ে। বাবা পাগলা, বাবা পাগলা আপনারা এসছেন হচ্ছে কলকাতা থেকে? হ্যাঁ, বাবা পাগলা। হ্যাঁ, কলকাতা থেকে এসছেন। বনগা থেকে? হ্যাঁ, দেখো খাচ্ছে, দেখো কত লোক।
বিশাল ভিড় জমেছে, ফ্রিতে খাওয়ানো দাওয়ানো। ফেরে খাবার আর উপরে দেখছো কেন্দুলি ধাম লেখা আছে। এই জায়গাটাতে আগে কলা বিক্রি হতো, কলার মেলা বসতো, কলার হাট শুনেছি। এখনো কলা বিক্রি হয় মেলাতে, বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে কলা নিয়ে এসে বিক্রি করে। দেখতে পেলে ওটাও দেখাবো। বাজাজের শোরুম শুদ্ধ করে ফেলেছে এখানে। একতারা বাউলের যেহেতু আখড়া, এটা একতারা গুলো পাওয়া যাচ্ছে। অনুরোধ করা হচ্ছে শৃঙ্খলাবদ্ধভাবে শ্রীকান্ত মুখার্জি, তুমি সেখানে যাবা, পুলিশ ক্যাম্পে দেখা করো। মুড়ি আমার কাছেও আছে, কিন্তু এখন মুড়ি খাবো না, ভাতের সময়। ওটা কিসের লাইন? জয়দেবের মন্দিরে চলে এসেছে, জয়দেব মন্দির লেখা আছে। এই হচ্ছে জয়দেব মন্দির। এখানে জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতীর ছবি আছে, আর সম্ভবত শ্রীকৃষ্ণ রাধার একটা মূর্তি আছে। হচ্ছে জয়দেব মন্দিরের পিছনের দিক, ওই দিকটা মনে হয় সামনের দিক। আপনার নিজের জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। বিশেষ করে ব্যাগ ও মোবাইল ফোনের দিকে সর্বদা সতর্ক নজর রাখুন। কত লাইন পড়েছে ওইখান থেকে শুরু হয় একবারে শেষ পর্যন্ত, কত দূরে যে লাইন আছে। প্রচন্ড বড় লাইন, প্রচন্ড বড় লাইন, মানে মন্দিরে ঢোকার জন্য। মন্দিরে ঢুকতে পারবো না, দেখি যদি পারি তাহলে। জয়দেব আর পদ্মাবতীর ছবিটা আমি সামনে লাগিয়ে দিব, ওইখান থেকে তোমরা জয়দেব আর পদ্মাবতীর ছবিটা দেখে নিতে পারবে, বা মন্দিরের ভিতরে কি আছে ওইটা। এত আওয়াজ না, এই মেলাতে সবাই হারিয়ে যাচ্ছে, এত হারানোর খবর। এই দেখো জয়দেবের মন্দির। এত ভিড়, কথা তো শোনা যাচ্ছেই না, মন্দিরও ঠিকঠাক দেখা যাচ্ছে না। আশিস মন্ডল বলছি বলপাই থেকে। আমার নাম শান্তিরাম মন্ডল। আমার থলিতে আশ্রমে চাদর মোবাইল ছিল, কেউ যদি পেয়েছেন তাহলে মানুষ হারাচ্ছে খুব। আমি আশিস পুলিশ ক্যাম্পে দাঁড়িয়েছি, পুলিশ ক্যাম্পে দাঁড়িয়েছি সাহেব। দেখাইপুর সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, এই অর্ধেক পদ লেখার পরেই গীত গোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী বাক্য ভুলে গিয়েছিল, আর সেই বাক্য কমপ্লিট করেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ। আর আমরা সেই শ্রীকৃষ্ণের ভক্তকেই দেখতে এসেছি এই জয়দেব মেলাতে। তাকে দেখা হলো না, কিন্তু তার উদ্দেশ্যে যারা এসেছে তাদেরকে দেখছি প্রচন্ড ভিড়। এত বড় ভিড় মনে হয় কুম্ভ মেলাতেও ছিল না। কুম্ভ মেলার জায়গাটা বড় তো, আর এই জায়গাটা অনেকটাই ছোট, ওই জন্য এই জায়গার ভিড়টা একটু বেশি, একটু মানে প্রচন্ড বেশি। মানে পুরো একজন আরেকজনকে ঠেলছে, আরেকজন এগোচ্ছে, এরকম। কেউ যদি পড়ে যায় এই জায়গাটা অন্তত জয়দেবের মন্দিরে, তাহলে কিন্তু দম শেষ। ওখানেই সমাধি দিতে হবে ওকে।
এটাই জয়দেব আর পদ্মাবতীর ছবি নাকি? লেখা আছে। হ্যাঁ লেখাও আছে জয়দেব পদ্মাবতী। আর ভিতরে কার কার মূর্তি আছে? জয়দেব আছে, পদ্মাবতী আছে, আর কৃষ্ণ আছে। কৃষ্ণ আছে ভিতরে। আমার বাড়ি নদিয়া মিদনাপুর। নদিয়া থেকে এসেছেন আপনি? বাহ। আমার নিজের হাতের কারখানা তৈরি মাল। জয়দেবের মেলা হচ্ছে ভারতের দ্বিতীয় কুম্ভ মেলা, মানে এত লোকের এখানে ভিড় হয়। আর এই জয়দেব এর মেলাটা হয়েছিল, জয়দেব গোস্বামী একদিন কাটুয়া স্নান করতে যাবেন বলে স্থির করেছিলেন এই মকর সংক্রান্তিতে, কিন্তু সেইবার যেতে পারেননি। তখন মা গঙ্গা তার স্বপ্নে আসেন আর তাকে বলেন যে আমি এই মকর সংক্রান্তির দিনে এই অজয় নদে উল্টো দিকে বইবো বা অজয় নদ দিয়ে আমি আসবো, তো ওই অজয় নদে স্নান কর, তাহলেই তোর মকর সংক্রান্তির স্নান পূর্ণ হবে। আর পরের দিন জয়দেব গোস্বামী গিয়েও তাই জিনিস দেখেছিল, আর সেই থেকেই এই জায়গাতে অজয় নদে মানুষের ভিড়। বেশিরভাগই যারা গঙ্গা তীরবর্তী নয় তাদেরই এখানে মূলত স্নান করার বেশি ধুম থাকে, কিন্তু অন্যান্য জনও স্নান করতে আসে, যেহেতু বিখ্যাত জায়গা সেহেতু। তিলোত্তমা সেবাশ্রম এখানে কি আছে দেখে আসি। মন্দিরটা দেখো কত সুন্দর। এই দিনে ভিডিও করতে আসা না, শুধু দেখতে আসা। কীর্তন হচ্ছে, বিশাল বড় নাট মন্দির। মেলা যে দেখে তিলোত্তমা বলে একটা বাউল মঞ্চ আছে, এখানে দেখছি মহানাম হচ্ছে, মহানাম সংকীর্তন মনে হচ্ছে, তাই মহানাম সংকীর্তন হচ্ছে দেখে শুনে। বিশাল বড় নাট মন্দির, মানে এত বড় নাট মন্দির সত্যি মানে খুব কম দেখা যায়। আর এই রকম জায়গাতে এত বড়, যেখানে মেলা অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাতে এত বড় নাট মন্দির, সঙ্গে বাউল গান মানে রাত্রি হবে। এখন কৃষ্ণ নাম হচ্ছে, হরিনাম হচ্ছে, মানুষজন বসে বসে শুনছে। আপনি মনে করলে এসে যে কোনো জায়গাতে এরকম বহু আখড়া থাকবে, বহু রকম প্রতিষ্ঠান থাকবে, সেগুলোতে এসে বসে আপনি শুনতে পারেন এবং রাত্রিবাস করতে পারেন। এইভাবেই রাত্রিবাস করা যায় সম্ভবত, আমিও প্রথমবার আসছি। মনে রাখবেন, গীত গোবিন্দ বই এবং জয়দেবের কাহিনীর বই পাচ্ছেন, প্রত্যেকটি বই পাচ্ছেন মাত্র 10 টাকা এবং 20 টাকার বিনিময়ে। কবি জয়দেব পদ্মাবতীর ফটোর পাশে মন্দির, এখানেই মনে হচ্ছে আটকে গেলাম। রয়েছে আমাদের কাছে। একটু কষ্ট করে বেরোতেই হবে, উপায় কিছু নাই। এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে হবে, আর ঠেলাঠেলি সহ্য করতেও হবে। মেলাতে এলে একা একাই ভালো, নাহলে এরকম বারবার আপনাকে খবর দিতে হবে, এই রাম কোথায় আছিস, শ্যাম কোথায় আছিস, যদু কোথায় আছিস। এত এক একজনের গলা খারাপ, কানটা পুরো ভেঁজিয়ে যাচ্ছে মালটা। ভিড় তো হবেই ঠাকুমা, ভিড়ের জন্যই তো মেলা, মেলা মানেই ভিড়। ওই দেখো সামনে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ওখানে আখড়া আছে, বা সংসদ লেখা আছে উপরে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় এখানে। অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব।
হচ্ছে এই সব কিছু অনুষ্ঠান। এটা আবার কি? কালী মন্দির, বড়মার কালী মন্দির, একবারে বড়মার মতো দেখতে, নৈহাটির বড়মার মতো। অতটা উঁচু নয়, কিন্তু হাতে ওই যে আপনার আছে চিনির ঢেলাটাকে কি বলছে ভুলে গেছে ওটা নাম আমি। পুরো বড়মা লাগছে। পুরো জায়গাটা একটা আলাদাই ম্যাপ আছে, এই ম্যাপটাকেও এখান থেকে কালেক্ট করতে বলছে যারা বয়স্ক মানুষ কিংবা যারা অনেকজনের সঙ্গে এসেছেন, তারা ম্যাপটাকে চেষ্টা করে কালেক্ট করে নেবেন, কারণ ম্যাপ না থাকলে এই জয়দেব মেলাতে হারিয়ে যাবেন। মুড়ি পাওয়া যাবে নাকি? মুড়ি পাওয়া যাবে নাকি? এটা মুড়ি পাওয়া যাবে না? মুড়িও পাওয়া যাবে আলাদা। যে পিছনে এখানে মুড়ি খাচ্ছিলাম, একটু ঘুগনি নিলাম, বাড়ি থেকে এনেছি মুড়ি খেয়ে নিলাম। পেট পুজো আগে। মেলার ভিতরে কোনো খাওয়ার জায়গা নাই, মানে ফ্রিতে তো নাই, পেটও খাবার আপনি খেতে পারবেন না, কারণ জায়গাই নাই এখানে। এখানে সব বাউল গানের, কীর্তনের সব আখড়া বসেছে। যে দোকানে মুড়ি খেলাম ওই দোকানের দিদিটাই আমাকে বললো যে কোন কোন দেখার জায়গা আছে। ইস্কন মন্দির আছে, সামনে একটা মহা শ্মশান আছে, আর অজয় নদে স্নান করা। যেহেতু জয়দেব গোস্বামী ওখানে স্নান করেছিলেন, তারপরে এই মকর সংক্রান্তির মেলা, তো সেই হেতু ওই জায়গাটা একটা দেখার মতন জায়গা। দেখার মতন জায়গা মানে কি, বিখ্যাত জায়গা একটা। থাকার জায়গা শ্রী শ্রী গৌরনিতাই সেবাশ্রম। বাইরে যাবেন না, কোনো প্রকার একটা পাও পাশ কাটিয়ে যেতে পারছি না, প্রত্যেক পায়ে পায়ে মানুষ, প্রত্যেক পায়ে পায়ে মানুষ। পিছনে পিছনে ঠেলতে ঠেলতে যত দূর যায় ওইভাবেই যাচ্ছে। মানুষের ভিড়ে দৃশ্য বিলুপ্ত, শুধু দৃশ্য নয়, পশু পাখি সমস্ত কিছুই বিলুপ্ত হবে একদিন। এখানে বলছে 250টার উপর সেবাশ্রম গুলো আছে। 250 সেবাশ্রমে যদি আপনি 2.5 মিনিট করে দাঁড়ান, তাহলে আপনার 700 মিনিট এমনি হয়ে যায়। এখানে ঘুরে আসছি, তারপরে আবার যাবো শ্মশান বসন দেখতে।
তোকে আমি ওই জগন্নাথের চেয়ে নিয়ে এসেছি কেন জানিস? কৃষ্ণ শিব তো নরজন্মের শ্রেষ্ঠ শিব। তুই কৃষ্ণ শিব ও গো মা আরেকটা জায়গায় বসবো। যাই হোক মা, আমাদের 10টা জায়গায় বসে বসে 10 রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। ভিখারি কিন্তু একটা কথা কি হরিনাম করছে, এটা সব থেকে ভালো। ছবি তুলিস না, যা ভিডিও করছে। বলছে সাংবাদিক। আমি যদি সাংবাদিক হয় তাহলে এবিপি রিপোর্টার কি হবে? এদিকে সাধু সন্তদের জায়গা বসে থাকার। নমস্কার বাবাজি। বাবা মহারাজেরা আছেন। কে মহারাজ আর কে যে মহারাজ না তা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ সাধু বলি প্রণাম করলাম। আর যার মাথায় যে আমাকে মাথায় ময়ূরের পালকটা ঠেকালো ওকে সাধু বাবা মনে হলো, নাগা সাধু, উলঙ্গ হয়ে বসেছিল উনি। এটা হচ্ছে শ্মশান। লোকাল মানুষের শবদেহ পড়ে আছে, কাছাকাছি মানুষ মানে এখানেই বাস করেন, হয়তো মারা গেছে এই দিনে। সত্যি খুবই প্যাথেটিক, এইরকম একটা পবিত্র দিনে একটা মানুষ মারা গেল। হ্যাঁ, আরেক দিকে ভালো যে পবিত্র দিনে মারা গেল। মেলা এরকম অনেক মূর্তি আছে যাদের যে মূর্তিগুলো এই চাল ডাল নিবের জন্য করে রেখেছে। না, এখানে ঘট পুজো হয়েছে মনে হচ্ছে, এখানে তো পুজো হয়েছে। ভক্ত নিবাস। আজ আমি অনুরোধ করছি আমার দেখুন, বর্তমান দিনে অধিকাংশ মানুষই কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা, শিরদাঁড়ার ব্যথা প্রভৃতি ব্যথার সমস্যায় এটা একটা সেবাশ্রম। এখানে লোকের থাকা খাওয়া, এমনকি এখানে বাউল গানও হয় অনেক জায়গাতে।
নাকি বাউল গান হয় তো এগুলোতে? বাউল গান হয়। বাউল গানটা কখন হয়? রাত্রিবেলায় নাকি? বাউল তো দেখতে পেলাম না। নদীটা কোথায় আছে? নদীটা দাদা, নদীটা, নদী স্নান করবো, নদী কোথায় আছে? নদীর সামনে যে দক্ষিণ দিকে যান, এই রাস্তায় যে দক্ষিণ দিকে মেন রোড। মাতার সেবা এদিকে ভজন কুটির সেবা সংঘ বহু আছে, 250 সেবা সংঘ, প্রত্যেক জায়গায় ঢুকে দেখা বিশাল ব্যাপার। এখানটায় ঢুকে দেখি গোসাই বাবার সেবাশ্রম। চলুন এবার সবাই মিলে আমরা একটু ভজন করতে করতে চলে যাই আপনাদের মনোবাসনা পূর্ণ করে দিই। চলুন হাত তুলুন, চলুন সবাই মিলে, সবাই মিলে উলুধ্বনি গান, উলুধ্বনি গান। ঢুকলাম আর কীর্তন শেষ, ঢুকলাম আর কীর্তন শেষ, মনে গেল আমি কিছুক্ষণ থাকবে। ধরুন এক জায়গায় দেখলাম কিছুক্ষণ, প্রত্যেকটা জায়গায় ঢুকছি আর দেখছি, যে দেখি কেমন লাগছে এখানে। আপনারা কবে এসছেন? আজকে এসছি, আমি আজকে এসছি। মেলা আসলে 3 দিন হয়। কালকে তো হয়নি, আজ থেকে কাল, আজ কাল আর পরশু নাকি? হ্যাঁ আজ কাল আর পরশু, মানে সংক্রান্তির দিন থেকে চালু হয়, তারপরের দিন আর তারপরের দিন, 3 দিন হয়, 4 দিন হয়, 3 দিন 4 দিন হয়। যাই হোক, আমি শুনেছি 3 দিন হয়, কিন্তু মেলা থাকে 10-12 দিন, তারও বেশি থাকে। আরো বেশি থাকে। খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটা জায়গাতে হচ্ছে। এই কেন্দুলি গ্রামে, জানি না জায়গাটার নাম কেন্দুলি গ্রাম কিনা, এক জায়গায় দেখলাম রামানগর না রামনগর লেখা আছে, আরেক জায়গায় লেখা আছে কেন্দুলি গ্রাম। আমি কেন্দুলি গ্রামই বলবো, জয়দেবের কেন্দুলি মেলা। এখানে এরকম সেবাশ্রম অনেক আছে, প্রায় 250 থেকে 300টা সেবাশ্রম আছে। প্রত্যেকটা সেবাশ্রমে এরকম কোনো না কোনো অনুষ্ঠান চলে, মহানাম, বাউল। যেহেতু বাউল চলে রাত্রি ভোর, মানে গোটা রাত ব্যাপী 3 দিন ধরে, তাই এই মেলাটাকে অনেকে বাউল মেলা বলে থাকে। তবে প্রথমে যখন মেলাটা শুরু হয়, তখন মেলাটা শুরু হয়েছিল জয়দেবের সংক্রান্তির স্নান করা থেকে সংক্রান্তি মেলা নিয়ে। তারপরে এটা কলার মেলাও বলতো, যেহেতু এখানে এই মেলাতে অনেক কলা আসতো, কলার কাঠ, সেই এই মেলাটাকে তখন বা কেন্দুলি মেলাও বলে থাকে, যেহেতু কলার আরেকটা নাম, হ্যাঁ কেন্দুলি, বা এটা হচ্ছে লোকাল ভাষা।
এটা প্রকৃতি হয়েছে জয়দেব পদ্মাবতীর মেলা। হ্যাঁ, এটা যে জয়দেবের পদ্মাবতীর মেলা। এটা অজয় নদী, অজয় নদী। এই যে জল এসেছে সুকুনা নদীতে জয়দেবের চরণ ধোয়াল মা গঙ্গা নিজে এসেছেন এখানে। জয়দেব আদেশ দিয়েছে তুই যাস না, আমি যাচ্ছি। কোথাও যাস না, আমি আসি। হ্যাঁ, আর এই জয়দেব হচ্ছে এখানকার জগন্নাথ দেবের ছেলে, আর পদ্মাবতী হচ্ছে এক রাজার ছেলে। জগন্নাথ দেবকে বলেছিল যে যদি আমার ছেলে মেয়ে হয়তো তোমাকে দিয়ে দিবে, তো দেয়নি। যখন যুব হয়েছে তখন জগন্নাথ নিজে এসেছে, বলছে বাবা তোমার মেয়ের হাতের সেবা নিব। তখন বলছে যে সেবা দে মা, সেবা দিয়েছে। তখন বলছে রাজা তুমি মেয়ে কাউকে দান করতে চেয়েছো কি? তোমার মেয়ের গা দান দান বন্ধ করছে। তখন হ্যাঁ, তখন মেয়ে বলছে বাবা আপনি দান করতে চেয়েছেন, যদি দান তাহলে দান করতে হবে, দান ধার নিলে ধার দিতে হবে বাবা, আপনি দান নিলে করতে চাইলে দান করে আসেন। তারপরে ওখানে জগন্নাথ দেবের ওখানে জগন্নাথ দেবের পেছনে শুয়ে চলে বলে বাবা ওর ধ্যান ভেঙেতে বলে তুমি কেন? আমি আমার দান বলে করতে যেতে বাবা, তাই বাবা বলছে আপনাকে দান করে গেল। তাহলে তোমার এখানে সেবা হবে না, তুমি চলে যাও অজয় নদী, ওখানে জয়দেব আছে, আর তুমি হলে পদ্মাবতী। জয়দেবের সেবা শুশ্রূষা করে না, আমি আসছি। ওই জন্যই মনে হয় যে পদ লেখার সময় দেখা দিয়েছিল নাকি? হ্যাঁ, পদ লেখার সময় পদের গল্পটা। পদের গল্পটা পদের গল্পটা একবার বলে দিন। একবার বলবো, এটা না হলে তো হয়েছে না। হ্যাঁ, বলুন বলুন। দিয়ে তখন বলছে যাও, ও এসে এখানে এর সেবা শুশ্রূষা করে। তো মানুষের যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, যৌবন হলে কি হয়, আর যৌবন হয়েছে এই ফালা মাছটা দেখেন এখানে এই পাহাড়ি হয় না, এই পাহাড়ি নামলেন না সিঁড়ি বাঁধা, হ্যাঁ, এইখানে ছিল। এখানে এসে মাছতে ধুইতে পুজো করবে, তো চোখের জল পড়ছে ওখানে, তো এমন পরিষ্কার হয়ে আছে 6টা লেখছে জয়দেবের চোখে। জয়দেব তখন এসে বলছেন তুমি কাঁদছো কেন পদ্মাবতী? আমি কাঁদছি, আমার মনের বাসনায়। তারপরে জগন্নাথ এসে জয়দেব পদ্মাবতীর সঙ্গে বিয়ে দিয়ে দিল। তাহলে জয়দেব পদ্মাবতীর ছেলে ছিল না, ছিল না কোনো? কোন ছেলে? ছেলে পেলে নাই, তাহলে নাই, ছেলে তো দেখতে পাচ্ছি না। দিয়ে তখন জগন্নাথ দেবকে সমর্পণ করলে আড়াই থাকে, সেবা করে থাকে। দিয়ে তখন ওখান থেকে জয়দেবকে বলেছে যে রাধা বড় না কৃষ্ণ বড়? পদ যেটা বললেন, যেটা পদ বলছে যে রাধা বড় না কৃষ্ণ বড়, তো কৃষ্ণ লিখতে পারেনি, জয়দেবও লিখতে পারেনি। তখন চান করতে গেছে, চান করতে যেয়ে তখন পদ্মাবতী রান্না করছে, চান করতে গেছে সে সময় কৃষ্ণ এসেছে পদ্মাবতীকে জয়দেবের রূপ দর্শন করে যে পদ্মাবতী আমাকে সেবা দাও, ওকে সেবা দিয়ে দিয়েছে, দিয়ে বিশ্রাম দিয়ে দিয়েছে ওকে ঘরে। সেবা হওয়ার পরে এসে জয়দেব এসে আবার বলছে পদ্মাবতী আমাকে কাপড় দাও, আমাকে সেবা দাও। যে কড়া জয়দেব, ঘরে জয়দেব, বাইরে জয়দেব, কি ব্যাপার? তো সেবা কাকে দিব? আমি জয়দেবকে সেবা দিয়ে বিশ্রাম দিলাম, তাহলে চলো তুমি আমাকে সেবা নিয়ে তুমি সেবা কোনোদিন করো না। তারপর সেবায় বসে গেছো, যখন ঘরে যে দেখতে তো ওই সে ওদের বিছানার উপরে যে লিখতেছিল কাব্য যে রাধা বড় না কৃষ্ণ বড়, তো ওখানে কৃষ্ণ লিখে দিল রাধা পদ পঙ্কজ, রাধা বড় কৃষ্ণ ছোট। দিয়ে তখন বলছে দাদি তোমার ভাগ্য হইলো পদ্মাবতী, আমার ভাগ্য হইলো না, পোশাকটা দাও, 2 দিন সেবা দিই। আসল ঘটনাটা হলো যে জয়দেব আর পদ্মাবতীর কোনো ছেলে ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল যে পদ্মাবতীকে দেখা দিবে, দেখা দিল। তাই শ্রীকৃষ্ণ একদিন এসে একটা বিখ্যাত পদ আছে জয়দেবের, সেই পদটাকে সম্পূর্ণ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এসে, এবং সেই দেখাটা পেয়েছিল পদ্মাবতী। তার ঘটনাটা এখানে জেঠু বললেন আমাদেরকে। একদিন একটা পদ আছে, পদ লিখছিল যে রাধা বড় না কৃষ্ণ বড়, এই ব্যাপার নিয়ে জয়দেব গোস্বামী। তো জয়দেব গোস্বামী লিখেছিলেন যে সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। তারপরের অংশটা জয়দেব কিন্তু আর লিখতে পারছিলেন না। এইরকম মনের চিন্তাতে চিন্তাতে উনি বললেন থাক, এখন লেখাটা থাক, এখন
আমি একটু নদী থেকে স্নান টান করে আসি, খেয়ে দিয়ে আমি লিখতে বসবো। আর সেই ফাঁকেই স্বয়ং শ্রীকৃষ্ণ তার রূপ ধরে, মানে জয়দেব গোস্বামীর রূপ ধরে চলে আসে তার বাড়িতে, তার স্ত্রীর সঙ্গে দেখা করে, খায় এবং তার যে শোবার ঘর বা বিশ্রামের ঘর, সেই বিশ্রামের ঘরে চলে যায়। আর শেষের যে লাইনটা দেহি পদপল্লব উদারম, এই শেষের অঙ্কটা লিখে রাখেন। আর ঠিক সেই সময়তে জয়দেব আসে পদ্মাবতীর ঘরে স্নান করে। তখন পদ্মাবতী দেখে যে কি ব্যাপার, জয়দেবকে তো এক্ষুনি আমি খেতে দিলাম আর স্নান করে গেল, আবার কোথা থেকে আসছে জয়দেব। তখন পদ্মাবতী জয়দেবকে বলে যে কি ব্যাপার, তোমাকে তো আমি খেতে দিলাম, তো তুমি ওদিক থেকে আসছো কেন? তখন জয়দেব বলে না, আমি তো খেয়ে দিয়ে যাইনি, আমি তো না খেয়ে গিয়েছি, আর আমি স্নান করে এসে খাবো, আর তুমিও আগে খেতে বসে গেছো। দিয়ে তখন পদ্মাবতীর সন্দেহ হয়েছে, দিয়ে পদ্মাবতী আর জয়দেব মিলে দুজনেই শোবার ঘরে গিয়েছে। যে শোবার ঘরে ওই শ্রীকৃষ্ণকে, মানে ছদ্মবেশী শ্রীকৃষ্ণকে রেস্ট করতে দেওয়া হয়েছিল, সেইখানে গিয়ে দেখে যে তার কাব্যের বা পদের শেষ লাইনটা লেখা আছে। আর তখনই জয়দেব আর পদ্মাবতী দুজনেই বুঝে যান যে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সেই পদটা সম্পূর্ণ করেছিল। আর সেইখানে আমি শুনেছি যে রাধা বড় বলে উল্লেখিত করা আছে, তাই তো? রাধা বড়। আর আমরাও এটা জানি যে যে কোনো নামের আগে, যে কোনো ঠাকুরের নামের আগে তার স্ত্রীর নাম করতে হয়। যেমন আমরা বলি জয় শ্রীরাম, কিন্তু কথাটা জয় শ্রীরাম না, এটা হচ্ছে জয় সীতারাম। রাজনৈতিক প্রেক্ষাপটে এটাকে একটু বাড়িয়ে চড়িয়ে জয় শ্রীরাম বলছে, জয় শ্রীরাম না, জয় সীতারাম। আবার জয় জয় রঘুপতি রাঘব রাধা রাম, রাম 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 সীতা, রাম 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 সীতারাম, সীতারাম 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 রাঘবতী রাঘব রাধা রাম, পতিত পাবন জয় সীতারাম। সীতারাম মানে প্রত্যেকটা ঠাকুরের নামের আগে আপনাকে তার স্ত্রীর নাম উল্লেখ করতে হবে। হ্যাঁ, থাকবে। এরকম রাধা শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে আমাকে রাধা শ্রীকৃষ্ণ বলতেই হবে, আগে রাধার জয় দিতে হবে, তারপরে শ্রীকৃষ্ণের জয় দিতে হবে। সত্যি এরকম জায়গায় না হলে হয়তো এরকম জেঠুদের সঙ্গে না পেলে এত কিছু জানতেই পারতাম না। আরেকটা কথাও জানতে পারলাম যে এখানে এই যে যত ধরনের অনুষ্ঠান হচ্ছে, বাউল বলুন কিংবা কৃষ্ণ নাম বলুন, যেখান থেকে যে শিল্পী আসুক না কেন সম্পূর্ণ বিনামূল্যে এই কাজগুলো করছে। মানে কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা ওদের জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, প্রচার নামের প্রচার করছে। করে নিয়েছে, আপনি যদি কাটলেন, গানটা শুনে ভালো লাগলো, আপনি নিমন্ত্রণ যদি করেন, বাইনা করেন, তখন তো আলাদা ব্যাপার। এখন তো ফ্রি। এখান থেকেও বেরিয়ে যাচ্ছি, আবার একটা নতুন জায়গা। বলো ভাই। দুর্গাপুর থেকে এসেছো? বেশি দূর না তো, 30 আমি সব জায়গায় ঢুকছি, ঢুকে দেখছি কি কি প্রোগ্রাম হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে ঘুরো। এখানে সব কিছুর মেলা বসেছে, মানে শুধু জামা প্যান্ট বা ওই কি বলে যে ওই তিলুয়া এরকম কিছু না, সব কিছু কি না পাবেন এখানে। আর যে সাধু সন্তর এসছে, হোমযোগী শেষ। কি পার্থক্য? আপনি নেন 5 টাকা কম দেবেন। এটা 40 বলছো? হ্যাঁ, এটা 30 আর 20 টাকা পাঁচ। এটা আবার 20? হ্যাঁ। এটা সুতি বলছেন? সুতি না, নেড়ে টেরে কর। সুতি না, আমি এই সুতি কাপড়টা, চাইছি। এই কাপড়টা ভালো। আমি সুতি চাইছি। সুতি
সুতি হবে না? এটা দিন ভালো হবে। সুতি নাই কি? আমার পায়ে গন্ধ করে তো, সুতি ছাড়া আমার হয় না, ওই জন্য এবার আমি নিয়ে ফালতু হয়ে যাবে, ওই জন্য আমি সুতি চাইছি। হবে না সুতি হবে, এই মালটা ভালো হবে, এই মালটা ভালো হবে। 60 টাকা যদি চলেন তো আপনি দেখুন। ঝাড় সুতির না, এ আমার পায়ে গন্ধ করবে। সুতির পেলে আমি নিতাম। এই এত অল্প টাকাতে সুতির পাওয়া যাবে না, শুধু বললে হবে না। দেখছি অন্য কোথাও। এখানে অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। এ যেন জন অরণ্য, বিশাল ব্যাপার, মানুষের জঙ্গল। না, এই ভিড় আমার মেলাতেও হয়, আমাদের গ্রামের মেলাতেও হয়, কিন্তু এত বড় জায়গাতে একই রকম ভিড় প্রত্যেকটা জায়গাতে। আগে একটা
হরি বলো হরি নামের বন্যা যে এলো হরি সব কটা জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। রাত্রে থাকবো মনে করেছিলাম, কিন্তু থাকবো না, বাড়িতে কাজ আছে অনেকটাই। প্রথমে অজয় নদের তীরে যাব, অজয় নদের ওখানে যদি পারি তো স্নান করবো, গামছা যদিও আনিনি, তারপরে হ্যাপি এন্ডিং করতে হবে। এই ঘাটে যাবার রাস্তাতেও কিন্তু অনেক আখড়া আশ্রম আছে। প্রত্যেকটা সেবাশ্রমই প্রায় বন্ধ হয়ে গেছে, মানে যেসব কীর্তন বাউল মানে কীর্তন হচ্ছে দিনের বেলাতে এগুলো বন্ধ হয়ে গেছে। রাত্রেবেলাতে আবার বাউল গান হবে, একটা করে দেখছি পালা। এখন সকাল থেকে পালা হয়েছে কিনা তা বলতে পারবো না। আসার পরে যা দেখছি সবারই একটা করে পালা, মানে সব সেবাশ্রমেরই। বিশাল বড় আয়োজন, সিসিটিভি ক্যামেরাও আছে উপরে দেখছি। ভুট্টা ভাজার মেশিন আছে, মানে পপকর্ন তৈরি করার মেশিন আছে, কিন্তু তাও দেখছি পপকর্ন তৈরি করছে। কলার মেলাটা দেখতে পেলাম না, সকালবেলা এলে হয়তো কলার মেলাটা দেখতে পেতাম। যেখানে সেখানে হেগে রেখে দিয়েছে। পায়খানা বাথরুম করে রাখেনি, একটা যা জিনিস দেখলাম এখানে সব কিছুই করেছে, কিন্তু পায়খানা বাথরুমের ব্যবস্থাটা করেনি। ওটা করলে হয়তো বেশি ভালো হতো। এদিকে আছে গঙ্গা, এই আছে নদী আছে, অজয় জল আছে। আমি গঙ্গা বলে ফেলছি, গঙ্গার দেশের মানুষ তো শুধুই গঙ্গা গঙ্গা করছি। আমাদের স্নান করার উদ্দেশ্য না, আমাদের দেখার উদ্দেশ্য। স্নান তো বাড়িতেই করি, বাড়িতে গঙ্গা আছে যখন। যদিও আমি গঙ্গা কম যাই। শিবলিঙ্গ করে রেখেছে, শিবলিঙ্গ। রাধে রাধে। সম্ভবত এগুলো সব ভিখারিদের ঘর, যে রাস্তার ধারে বসে আছে। চাল পয়সা, এখানে দেখছি চাল আনার ব্যাপারটা আছে এখানে। সবাই চাল আনছে, মুঠোয় মুঠোয় চাল আনছে, আর সবাইকে এক মুঠো করে দিচ্ছে। এই জায়গাটাতে কম ভিড়, ওই জায়গাটা দেখছি প্রচন্ড ভিড়। এপার ওপারও করা যাচ্ছে রাস্তা। এদিকে কিছু নাই দেখার মতো। অজয় নদীর আসল বাঁধটা হচ্ছে ওইদিকে। ওখানে দেখেছিলাম ইউটিউবে আগের বছর যে বহু মূর্তি আছে, মা কালী, শিব। গন্ধতে না কথা বলতে পারছি না, এত গন্ধ। মানুষ আছে কি করে এখানে? শুধু পায়খানা করে গেছে রে বাপরে। পালাতে হবে তাড়াতাড়ি। খেয়ে লিচে আর হাগার জায়গা নাই তো কি করবে? এদেরও দোষ নাই, দোষ দেবো এখানে আমি এখানকার ভিডিও এসডিওর। কারণ ত্রাণ শিবির, এখানে ত্রাণ শিবির বলতে ত্রাণ শিবির কিংবা এই যে ভক্ত নিবাস কিংবা এই যে একটা এই দর্শনার্থীদের যে শেডিং করে ওখানে থাকে, ওই ব্যবস্থা এখানে নাই। অন্য জায়গাতে ছিল। গঙ্গাসাগর গেলাম, গঙ্গাসাগরে ভালো ছিল। তারপরে
কুম্ভ মেলাতে গেলাম, কুম্ভ মেলাতেও ছিল, কিন্তু এখানে কিছু নাই, এখানে ঢপের চপ। এই মেলাটা যতটা ছোট ভেবেছিলাম অতটা ছোট নয়, বিশাল বড় মেলা। এখন যেদিক দিয়ে আমরা ঘুরছি এই জায়গাটাতে পুরো সেবাশ্রম আছে, বিভিন্ন জায়গায় নাম কীর্তন হচ্ছে, কোথাও বাউল হচ্ছে, বা এখন নাম কীর্তন হচ্ছে, রাত্রিবেলায় বাউল হবে, এরকম ব্যাপার। আর আমার ওই দিকটা মানে অজয় নদীর দিকে যদি মুখ করেন বোলপুর থেকে আসার সময়তে, তাহলে আপনার বাঁ দিকে একবারে শেষের দিকে মেলা বসেছে দেখলাম, ওখানে যেতে গেলে দম বেরিয়ে যাবে, বিশাল ভিড়, বিশাল ভিড়, দেখেই তো ভয় লাগলো আমাকে। অজয় নদের দুই পাড়ি মেলা, বিশাল বড় এরিয়া, বিশাল বড় মেলা তো, এপারে ওপারে ওইদিকে অনেক দূর। এত বড় মেলা পশ্চিমবাংলায় কি তোমার কুম্ভ মেলা তো মনে হয় এত বড় না, মানে আমি যা দেখলাম আর কি। এখানে সেবাশ্রমই তো হাতে মানে 500 250 থেকে 500 মধ্যে কিছু একটা হবে, আমাকে বললো 250 300 আছে র্যান্ডম টিঙ্কু, র্যান্ডম টিঙ্কু। এসেছিলাম জয়দেবের মেলায়, পুরো মেলাটা ঘুরলাম। সারমর্ম যেটা বুঝতে পারলাম, জয়দেব গোস্বামী নামে একজন বড় কৃষ্ণ ভক্ত ছিলেন, যিনি এই পার্শ্ববর্তী এলাকার লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ওনার জন্যই এই মেলাটা তৈরি হয়েছিল, বা ওনাকে কেন্দ্র করেই। যখন উনি এই অজয় নদে স্নান করেছিলেন তখন, এবং অজয় নদে স্নান করেছিলেন তার কারণই হলো একদিন মকর সংক্রান্তিতে তার কাটোয়া যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যেতে পারেননি, তাই মনের দুঃখে আগের দিন তিনি বসেছিলেন। আর সেই দুঃখ নিবারণ করতে রাত্রিবেলায় মা গঙ্গার স্বপ্ন হয় যে তুই চিন্তা করিস না, অজয় নদে আমি আসবো ওর জন্যই একমাত্র এই মকর সংক্রান্তির দিনে। আর তারপরের দিনই জয়দেব গোস্বামী এসে দেখেন যে হ্যাঁ সত্যি মা গঙ্গা উল্টো দিকে বইছে এবং অজয় নদে এসেছে। তখন তিনি অজয় নদে স্নান করেন এবং মকর সংক্রান্তির পুণ্য লাভ করেন। আর তারপর থেকেই তাকে কেন্দ্র করে এই মকর সংক্রান্তিতে প্রত্যেক বছর বসে এই জয়দেবের মেলা। জয়দেব গোস্বামী ছিলেন নিঃসন্তান, তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। জয়দেব, পদ্মাবতী এবং শ্রীকৃষ্ণ রাধার মন্দির আমি প্রথমেই শুরুর দিকে দেখিয়ে দিয়েছি, প্রচণ্ড ভিড়, ভিতরে ঢুকতে পারিনি। এই যে এখন যে জায়গাগুলোতে আমি ঘুরছি, এই জায়গাগুলোতে সবই সেবাশ্রম আর আখড়া আছে। এই সেবাশ্রমগুলোতে কোনোটাই খাওয়ানো হচ্ছে ফ্রিতে, কোনোটাই মানুষকে বসে থাকার, শুয়ে থাকার সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে, আবার কোনোটাতে কীর্তন হচ্ছে, কোনোটাতে বা বাউল গান হচ্ছে। মোট কথা দিনের বেলায় কীর্তন আর রাতের বেলায় বাউল গান। মনে করেছিলাম রাত্রিবেলায় থাকবো, কিন্তু বাড়ির অনেক কাজ এবং আমার বাড়ির পাশেও মেলা, আপনারা জানেন পৌষ সংক্রান্তির মেলা, ওই জন্য আমি থাকতে পারছি না। আসার পরে আমি জানতে পারলাম যে এখানে 3টা গ্রাম রয়েছে। একটা গ্রাম হলো যে গ্রামটাতে আমরা প্রথমে ঢুকেছিলাম বাসে করে বা অটোতে করে নেমে, রামনগর। আর তারপরের গ্রামটা হলো একটা কোন একটা নাম আছে, আর এই গ্রামটার নাম সম্ভবত কেন্দুলি। পাশের গ্রামটাও কেন্দুলি বলছে, আমি কোনটা কেন্দুলি ঠিক বলতে পারবো না। কিন্তু 3টে গ্রাম মিলে এই মেলাটা, এই মেলায় যখন আপনি প্রবেশ করবেন তখন অটো থেকে নেমে আপনাকে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে একটা বিশাল বড় মেলা, ওখানে প্রায় 250 থেকে 300 আখড়া বা সেবাশ্রম আছে। আর মেলার মধ্যে যখন ঢুকে যাবেন আর অজয় নদের দিকে মুখ করবেন, তখন বাঁ দিকে বিশাল বড় এরিয়া জুড়ে মেলা হচ্ছে, মানে আসল যে মেলা সেইটা। আর এইদিকে তো সেবাশ্রম। আর অজয় নদের উল্টো দিকেও কিন্তু বিশাল বড় মেলা বসেছে, অনেক লোক আসছে অজয় নদের উল্টো পার থেকে। আমি আর ওই দিকে যাবো না, কারণ ওই দিকটাতে প্রচণ্ড ভিড়। একটা ব্রিজের মতন কিছু একটা করে রেখেছে অজয় নদের তীরে, জলটাকে কিছুটা বেঁধে রেখেছে যাতে জলের গতিটা বাড়ে এবং জলটা থাকে মানুষ এই মকর সংক্রান্তির দিনে স্নান করতে পারে। বহু লোকের ভিড়, অজস্র লোকের ভিড়। এটাকে ভারতের দ্বিতীয় কুম্ভ মেলা বললেও ভুল হয় না। প্রচণ্ড আনন্দ পেলাম, প্রত্যেকটা আখড়াতে প্রায় ঘুরে দেখলাম, ঢুকে দেখলাম। হ্যাঁ, হয়তো প্রত্যেকটা আখড়াতে আমার ঢুকে দেখা বা ঘুরে দেখা সম্ভব হয়নি। 250-300 যেখানে আখড়া আছে বা সেবাশ্রম আছে, সেখানে প্রত্যেক জায়গায় ঢুকে প্রত্যেকটা অনুষ্ঠান দেখা মুখের কথা নয়, বাইরে থেকে দেখার চেষ্টা করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। প্রচণ্ড ভালো লেগেছে। আগের বছর মানে সামনের
হতে থাকে। তা আপনারা আসুন 3 দিন 10 দিন 5 দিন অন্তত একদিনের বেশি আনুন হাতে করে, তাহলে এই মেলাটা পুরো ঘুরে আপনার সত্যি আনন্দ হবে, আপনি খুব আনন্দিত হবেন, ভগবানের নাম গান শুনতে পাবেন, দেখতে পাবেন। মোরোবার আমার ভিডিওটা আজকে এখানেই